গল্পের শুরুতে দেখা যায় একটি বড় আন্তর্জাতিক এয়ারপোর্ট। সেখানে ব্যাড নামের একজন অভিজ্ঞ পাইলট নিজের ফ্লাইট ধরার জন্য দ্রুত হাঁটছে। হাঁটতে হাঁটতে সে ভিডিও কলে তার ছোট্ট মেয়ের সাথে কথা বলছে। মেয়েটি চোখে দুশ্চিন্তার ছাপ নিয়ে বলে, বাবা, আজ খবরের মধ্যে দেখলাম তুমি যেদিকে যাচ্ছ সে এলাকার আবহাওয়া খুব খারাপ, অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। তুমি কি ফিরে আসবে? ব্যাড সন্তানের কণ্ঠে ভয় বুঝতে পারে, কিন্তু তাকে সাহস দিতে সে হাসি মুখে জানায়, আমি অনেকবার খারাপ আবহাওয়ার মধ্যে নিরাপদে বিমান চালিয়েছি, তুমি ভয় পেও না, খুব তাড়াতাড়ি ফিরে এসে তোমাকে জড়িয়ে ধরবো। মেয়েটি খুশি হয়ে কল কেটে দেয়। এরপর ব্যাড ককপিটে এসে তার কো পাইলটের সাথে দেখা করে। ছেলেটা আজই প্রথম বড় যাত্রীবাহী বিমান চালাতে যাচ্ছে বলে নার্ভাস। ব্যাট তাকে আশ্বস্ত করে বলে, সব ঠিক হবে, আমি তোমার সাথে আছি। ঠিক তখনই একজন এয়ার হোস্টেস ব্যাটকে ডেকে বাইরে নিয়ে যায়। বাইরে অপেক্ষা করছিলেন একজন পুলিশ অফিসার। তিনি ব্যাটকে পরিস্থিতি বুঝিয়ে বলেন, একজন ভয়ঙ্কর খুনি নাম টনি, তাকে অন্য দেশে নিয়ে গিয়ে আজীবন কারাদণ্ড দেওয়া হবে, কিন্তু জরুরি পরিস্থিতির কারণে অন্য কোনো ফ্লাইট না থাকায় এই বিমানে করেই তাকে নিতে হবে। টনি খুব শক্তিশালী, নির্মম এবং বহু অপরাধে জড়িত। পুলিশ চায় কেউ বুঝতে না পারে, তাই ব্যাডের ওপর দায়িত্ব দিয়ে তারা চুপচাপ টনিকে বিমানে তুলে দেয়। ব্যাড টনিকে বিমানটি সবচেয়ে পিছনের সিটে বসায়, যাতে অন্য যাত্রীদের কোনো দুশ্চিন্তা না হয়। সব যাত্রী বোর্ডিং করলে ব্যাড নিশ্চিত হয়ে ককপিটে ফিরে আসে এবং বিমান টেক অফ করে আকাশে উঠে যায়। উঁচুতে পৌঁছে ব্যাড অটো পাইলট চালু করে কো পাইলটের সাথে নিজের পরিবার নিয়ে গল্প করতে থাকে। সে কো পাইলটকে মোবাইলের মেয়ের ছবি দেখিয়ে আবেগ ভরে বলে, এই পৃথিবীতে আমার কেউ নেই, শুধু আমার মেয়ে, ওকে সুখে রাখতে যা করতে হবে আমি করব। অন্যদিকে যাত্রীরা নিজেদের মতো যাত্রা উপভোগ করছে। ঠিক সেই সময় আবহাওয়ার আকস্মিক পরিবর্তন হয়। মেঘের ভেতর দিয়ে যেতে যেতে বিমান দুলতে থাকে। ব্যাট ঘোষণা দেয়, সবাই সিট বেল্ট বাঁধুন, এবং নিজের কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু প্রচণ্ড ঝড়ের কারণে রেডিও সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, কোনো সিগন্যাল নেই। হঠাৎ বজ্রপাত সোজা প্লেনের গায়ে এসে লাগে। জোর শোরগোল আর বিশাল ঝাঁকুনিতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। আলো বারবার জ্বলে ওঠে, আবার নিভে যায়। প্লেনের ভিতর চিৎকার, কান্না, হতাশা ছড়িয়ে পড়ে। ব্যাট যাত্রীদের অবস্থা দেখতে কেবিনে বের হয়। তাদের নিরাপদ দেখে সে কিছুটা স্বস্তি পায়, কিন্তু ঠিক তখনই আবার প্রবল ঝাঁকুনি। ব্যাডের মাথা উপরের ছাদে ধাক্কা খেয়ে ফেটে রক্ত বের হয়। সে মাটিতে লুটিয়ে পড়ে এবং কিছু বুঝে ওঠার আগে প্লেনটা আবারও নিচের দিকে কাঁপতে কাঁপতে নামতে শুরু করে। এখন আকাশের ভয়ঙ্কর ঝড়ের মধ্যে ডুবে থাকা সেই বিমানের প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে মৃত্যুর সঙ্গে লড়াই। কি হবে যাত্রীদের? কি করবে আহত ব্যাড? আর সেই বিপজ্জনক টনি কি এই বিশৃঙ্খলার সুযোগ নেবে? এই ভয়াবহ পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছিল। ব্যাট দ্রুত ককপিটে ফিরে এসে কোপাইলটের সাথে প্রাণপণ চেষ্টা করতে থাকে বিমানকে স্থির রাখার। খারাপ আবহাওয়ার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। ব্যাট বলল, আরও একবার বড় ঝাঁকুনি লাগলে প্লেন ভেঙে যাবে, তাই আমাদের নিচে নামতেই হবে। তারা দ্রুত বিমানটির উচ্চতা কমাতে থাকে আর জাহাজ তীব্র গতিতে নিচে নেমে যেতে থাকে। যাত্রীরা বেশ ভয় পেয়ে যায়। ঠিক তখনই ক্রিমিনাল টনিকে পাহারা দেওয়া পুলিশ অফিসারের হাত থেকে মোবাইল পড়ে যায়। সে মোবাইল তুলতে সিট বেল্ট খুলে দেয়। তাকে সাহায্য করতে এক এয়ার হোস্টেস সিট বেল্ট খুলে সামনে ঝুঁকে আসে, কিন্তু প্লেন তখন নিচের দিকে ঝাঁপাচ্ছিল। সিট বেল্ট খুলতেই দুজনেই সোজা ছাদে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যায়। অবশেষে বিমানটি অনেক নিচে নেমে আসে এবং দুজন পাইলট মিলে কোনোভাবে প্লেনকে আবারও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, কিন্তু ইঞ্জিনের শক্তি খুব কম হয়ে গিয়েছিল, তাই তারা বিমানবন্দরে পৌঁছাতে পারবে না। ব্যাড সিদ্ধান্ত নিলেন সমুদ্রের ওপর জরুরি ল্যান্ডিং করতে হবে, কিন্তু দূরে থাকা একটি দ্বীপ দেখতে পায়। তখন ব্যাড প্লেনের দিক পরিবর্তন করে দ্বীপের দিকে নিয়ে যায় এবং সেখানকার একটি রাস্তায় জরুরি ল্যান্ডিং করার চেষ্টা করে। অনেক সংগ্রামের পর প্লেনটি সেই দ্বীপের রাস্তায় সফলভাবে ল্যান্ড করে। সৌভাগ্যবশত কোনো যাত্রী আহত হয়নি। তারপর ব্যাট দেখে পেছনের দিকে শর্ট সার্কিট হলেও কিছু বিদ্যুৎ এখনও বাকি আছে। এটা তাকে স্বস্তি দেয়। যাত্রীরা নেমে গেলে একজন এয়ার হোস্টেস ব্যাটকে জানায় টনির সাথে থাকা পুলিশ অফিসার ও সেই এয়ার হোস্টেস মারা গেছে। এটা শুনে ব্যাট ভীষণ দুঃখিত হয়। এদিকে এয়ারলাইন কোম্পানির মালিক লক্ষ্য করে যে তাদের প্লেন রাডার থেকে হারিয়ে গেছে। রেডিওতে মৃত কোথাও কোনো যোগাযোগ নেই।
তাই সে স্কার্সডেল নামে একজন অভিজ্ঞ রেস্কিউ এক্সপার্টকে ডাকে এবং সব তথ্য সংগ্রহ করে নিখোঁজ বিমানটিকে খুঁজে বের করতে বলে। স্কার্সডেল তার অনুসন্ধান শুরু করে। অন্যদিকে দ্বীপে নামা যাত্রীরা বিভ্রান্ত, কেন এখানে নামানো হলো। ব্যাড সবাইকে একত্র করে শান্তভাবে বুঝিয়ে বলে জরুরি অবস্থা ছিল, তাই এখানে ল্যান্ড করতে হয়েছে। প্লেনে কিছু বিদ্যুৎ আছে, আমরা চেষ্টা করব সব ঠিক করে এখান থেকে বেরিয়ে যেতে। আপনারা ভয় পাবেন না, আমরা খুব শিগগিরই বাড়ি ফিরতে পারবো। ব্যাড প্লেনের কাছে ফিরে এসে সেটি ঠিক করার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে বিমানটিতে খুব সামান্য শক্তি অবশিষ্ট আছে, তাই সাহায্যের অপেক্ষা করতেই হবে। তারা মানচিত্র বের করে দেখতে থাকে আসলে কোথায় তারা আটকে আছে। কোপাইলট মানচিত্র দেখে বলে, আমরা একটি প্রাইভেট দ্বীপে পড়েছি। এখানে এমন সব বিপজ্জনক লোক থাকে যারা কোনো সরকার বা আইন মানে না। এদের হাতে ধরা পড়লে কেউ আমাদের বাঁচাতে পারবে না। এটা শুনে ব্যাড স্থির করে যেভাবেই হোক রেস্কিউ টিমকে খবর দিতে হবে। সে রেডিও ঠিক করার চেষ্টা করে, কিন্তু বিদ্যুতের ঝটকায় রেডিও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এরপর ব্যাড যাত্রীদের কাছে গিয়ে জানায় রেডিও কাজ করছে না, কিন্তু আপনারা ভয় পাবেন না, আমরা দ্বীপের অন্য পাশে গিয়ে যোগাযোগের উপায় খুঁজব এবং রেস্কিউ টিমকে খবর দেব। এ সময় ব্যাড সাহসী সিদ্ধান্ত নেয়। সে বলে টনি আমার সাথে যাবে বলে তার হাত কড়া খুলে দেয়। কো পাইলটকে বলে তুমি প্লেনের পাওয়ার ঠিক করার চেষ্টা করো, আমরা যোগাযোগের ব্যবস্থা করব। এরপর ব্যাড ও টনি জঙ্গল পেরিয়ে রেডিও খুঁজতে রওনা হয়। পথে টনি ব্যাডকে ধন্যবাদ বলে তার উপর ভরসা করার জন্য। এদিকে দ্বীপে থাকা সন্ত্রাসী দলের কাছে খবর পৌঁছায় যে একটা প্লেন এসে জরুরি অবতরণ করেছে এবং সেখানে বিভিন্ন দেশের অনেক লোক রয়েছে। দলনেতা সঙ্গে সঙ্গে লোকজনকে প্রস্তুত হতে বলে এবং খবর দেওয়া লোকটিকে টাকা পুরস্কার দেয়। তারা পরিকল্পনা করে ওই যাত্রীদের বন্দি করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করবে। জঙ্গলের ভেতরেও ব্যাড ও টনি এগিয়ে যাচ্ছিল। টনি জানতে চায়, তুমি আমাকে মুক্ত করেছো কেন? ব্যাড বলে, আমি তোমাকে বন্দি রাখলে সবাই ঝুঁকিতে পড়বে। তাছাড়া এখানে একটি সন্ত্রাসী দল ঘাপটি মেরে বসে আছে, তাদের মোকাবিলায় তোমার সাহায্য প্রয়োজন। টনি তখন বলে যে সে একসময় মার্কিন সেনাবাহিনীতে কাজ করত, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ টনির আওয়াজ বন্ধ হয়ে যায়। ব্যাড পিছনে তাকিয়ে দেখে টনি নেই, সে নিজের প্রাণ বাঁচাতে পালিয়েছে। এবার ব্যাড একাই এগিয়ে চলে। একসময় সে একটি ফাঁকা কারখানায় পৌঁছে পুরনো টেলিফোন খুঁজে পায়, কিন্তু সেটাও অকেজো। ব্যাডের সামনে আবারও সব আশা যেন নিভে যেতে থাকে। ব্যাড টেলিফোনের খুঁটির তারগুলো যোগ করতেই পুরনো ফোনটি আচমকা সচল হয়ে ওঠে। সে দ্রুত কোম্পানির হেল্পলাইনে কল করে, নিজের অবস্থান জানাতে চায়, কিন্তু লাইনের ত্রুটির কারণে ফোনের ওপাশের কথাগুলো স্পষ্ট হচ্ছে না। শেষে কলটি কেটে দেওয়া হয়। তখন তাকে একটি কৌশল মনে পড়ে। সে নিজের মেয়েকে ফোন করে বলে নিজের অবস্থান কাগজে লিখে তার অফিসে পৌঁছে দেওয়ার অনুরোধ করে। এ সময় আচমকা একজন লোক পিছন থেকে এসে ব্যাডকে আক্রমণ করে। ব্যাড কঠিন জঙ্গল ঝাঁপ দিয়ে আক্রমণকারীকে ছিনিয়ে নিয়ে সে মারামারি করে তাকে অচেতন করে ফেলে। ঠিক তখনই আর এক সূক্ষ্ম শোরগোল। আরেকজন লোক ঘরে ঢুকছে বলে সে টের পায়, তাই দ্রুত লুকিয়ে পড়ে। লোকটা আসলে টনি। সে বেশ কিছু দুষ্টকে মারিয়েই তাদের হাতিয়ার জব্দ করেছে এবং উৎসাহ দিয়ে ব্যাডকে ডেকে ওঠে, ভয় পাওয়ার কিছু নেই, বের হও। ব্যাড সামনে এলে টনি তাকে একটি বন্দুক ধরিয়ে দেয় রক্ষার দায়িত্ব হিসাবে। তারপর তারা ফ্যাক্টরির নিচতলায় থাকা একটি ক্যামেরা দেখতে পায়। ক্যামেরার রেকর্ডিং এবং পড়ে থাকা পাসপোর্ট দেখে পরিষ্কার হয় এই দ্বীপের সন্ত্রাসীরা বিদেশি মানুষগুলোকে অপহরণ করে, তাদের পরিবারের কাছ থেকে বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে। টাকা পেয়ে থাকলেও তারা কুসংগঠিতভাবে তাদের কেটে ফেলে। ব্যাড বুঝে যায় তার যাত্রীরা এখন মারাত্মক ঝুঁকিতে। বাইরে বেরিয়ে তারা একটি গাড়ি দেখতে, সেই সন্ত্রাসীরই গাড়ি যার এলে ব্যাড তাকে পরাজিত করেছিল। তারা গাড়িতে চড়ে দ্রুত প্লেনের দিকে ছুটে যায়। মিনহয়িল প্লেনের যাত্রীরা ক্রন্দন করে অপেক্ষা করছে, ব্যাড যেন সাহায্য পাঠিয়েছে। হঠাৎ একটি গাড়ির শব্দ আসে, সবাই খুশি হয়ে ওঠে, ভেবে নেয় সেটাই রেস্কিউ টিম, কিন্তু ধরা পড়ে এটা রেস্কিউ নয়, সন্ত্রাসীরাই। তারা গুলি ছুড়ে যাত্রীদের ভয়ে পতিত করে। গুলির শব্দ টনি ও ব্যাডও দূরে থেকে শুনতে পায়। দলনেতা এয়ার হোস্টেসকে সমস্ত যাত্রীদের তালিকা আনতে বাধ্য করে,
ভয়ের তাড়নায় সে তাড়াতে তালিকাটা দেয়। এরপর এক সদস্য পাইলটকে জিজ্ঞেস করে, তোমার সিনিয়র পাইলট কোথায়? কো পাইলট বলে, সে জঙ্গলে গিয়েছিল এবং এখনই ফেরেনি। তখনই ব্যাড ও টনি গোপনের কাছে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এক নারী পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে গুলি করে মেরে ফেলে। এ দৃশ্য দেখে ব্যাড সাহায্যের জন্য এগোতে চায়, কিন্তু টনি বাধা দেয়, বলে এখনই এগোলে বিপদ বাড়বে। দলনেতা সবাইকে একটি বাসে তুলে ভেতরে পাঠানোর নির্দেশ দেয় এবং দুই সহযোগী রেখে প্লেন থেকে মূল্যবান জিনিসপত্র তুলতে পাঠায়। এভাবেই পরিস্থিতি ক্রমে গা হিমশীতল হয়ে পড়ে। অপহরণকারীরা সব যাত্রীদের নিজেদের ঘাঁটির দিকে নিয়ে যেতে থাকে। তারা চলে যেতে ব্যাড রেগে টনিকে বলে যে, তুমি আমাকে বাধা না দিলে আমি যাত্রীদের বাঁচাতে পারতাম। টনি বোঝায়, ওরা সংখ্যায় অনেক বেশি, এখন গেলে তোমাকেও মেরে ফেলতো। এরপর তারা বিমানের দিকে ফিরে গিয়ে সেই দুষ্কৃতীকে ধরে ফেলে যারা বিমানের মূল্যবান জিনিস নিচ্ছিল। বন্দুকের মুখে জিজ্ঞেস করলে তারা বলে, কাছেই সন্ত্রাসীদের গোপন ঘাঁটি, সবাইকে সেখানে নিয়ে গেছে। এদিকে ব্যাডের মেয়ে রেস্কিউ টিমের বিশেষজ্ঞের কাছে বাবার পাঠানো কাগজটা পৌঁছে দেয়। সেখানে অবস্থান সহ সব তথ্য লেখা। স্যাটেলাইটে দেখা যায় বিমান একটি দ্বীপে আটকে আছে এবং সেখানে বিপজ্জনক সন্ত্রাসী চক্র সক্রিয়। রেস্কিউ অফিসার একটি প্রাইভেট মিলিটারি দলের ক্যাপ্টেনকে পাঠানোর নির্দেশ দেয়। ক্যাপ্টেন অস্ত্র ও অর্থ ভরা ব্যাগ নিয়ে দলসহ দ্বীপে রওনা হয়। এদিকে ব্যাড দেখে কো পাইলট বিমানের পাওয়ার সিস্টেম মেরামত করে ফেলেছে, বিদ্যুৎ ফিরে এসেছে দেখে সে আনন্দিত হয়। রেস্কিউ টিম যাতে বুঝতে পারে তাই ইউনিফর্মে একটি বার্তা লিখে রেখে ব্যাড ও টনি যাত্রীদের উদ্ধারের পথে পা বাড়ায়। জঙ্গলের ভিতর দিয়ে তারা সন্ত্রাসীদের ঘাঁটিতে পৌঁছে গোপনে ঢুকে পড়ে। সেখানে সন্ত্রাসীরা যাত্রীদের ভয় দেখিয়ে ভিডিও বানাচ্ছিল, যা পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ আদায় করার পরিকল্পনা। অন্যদিকে প্রাইভেট আর্মির ক্যাপ্টেনরা ফাঁকা বিমান খুঁজে দুজন মৃতদেহ দেখতে পায় যারা বিমানে চুরি করছিল। ব্যাডই তাদের মেরেছে। তারা ব্যাডের রেখে যাওয়া বার্তাও পেয়ে যায়, যা অনুসরণ করলে সন্ত্রাসীদের ঘাঁটিতে পৌঁছানো যাবে। এদিকে ব্যাড এবং টনি সুযোগ বুঝে দুজন সন্ত্রাসীকে চুপিসারে হত্যা করে সামনে এগোয়। তারা এক কক্ষের সামনে গিয়ে দেখে সব যাত্রীদের সেখানে বন্দি করে রাখা হয়েছে। ব্যাড তাদের মুক্তি করতে চায়, কিন্তু দরজায় পাহারা দেওয়া বহু গার্ড এবং তালা খোলার কোনো উপায় নেই। এখন কি করবে তারা? উত্তেজনা আরো বেড়ে যায়। ব্যাড ও টনি চুপচাপ গিয়ে পাহারাদারকে কাটা শুরু করে। একজন করে ধাক্কা খেয়ে গার্ডরা মৃত্যুপথে নেমে পড়ে। টনি একটি ভারী হাতুড়ি টেনে নিয়ে একের পর এককে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ব্যাড তখন একটি গার্ডকে বেঁধে তার চাবি ছিনিয়ে নেয় এবং দ্রুত সেই কক্ষে তালা খুলে সব ক্যাপটিভ যাত্রীদের মুক্তি করে দেয়। তিনি বললেন, দ্রুত দ্রুত ওই বাসে চড়ো, যেগুলো তোমাদের টাকা আদায়ের জন্য এনে ছেড়েছিল। সবাই আতঙ্কে কাঁপতে কাঁপতে বসে উঠে পড়ে এবং চালককে বলে দ্রুত রওনা দিতে। কিছুক্ষণ পর টনি এসে জানায়, এখান থেকে গাড়ি ধরেই পালানোর একমাত্র পথ আছে, কিন্তু রাস্তায় বহু দুষ্কৃতী বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, তাদের দেখলে গুলি চালানো হবে। যাত্রীদের দিকে তাকিয়ে ব্যাড দেখে সবাই তীব্র ভয়ে কাঁপছে। তখন জীবন বাজি রেখে সে একটি ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করে। টনি, তুমি তাদের পেছন করে যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে নাও, আমি গিয়ে সন্ত্রাসীদের দৃষ্টি বদল করব। প্রথমে টনি অস্বীকার করে, বলে এতে সে মারা যাবে, কিন্তু ব্যাড জোর দিয়ে বলে অন্য কোনো উপায় নেই। শেষে টনি রাজি হয়। ব্যাড সামনের দিকে এগিয়ে সন্ত্রাসীদের সামনে এসে উচ্চস্বরে বলে, আমি সরকারি সাহায্যের অপেক্ষায় ছিলাম, খুব শিগগিরই রেস্কিউ টিম এসে পৌঁছাবে, ছেড়ে দিন সবাইকে। সন্ত্রাসীরা মজা করে হেসে ওঠে এবং চট করে ব্যাডকে পিটতে শুরু করে। লাঠি ডান্ডা, লাথি ঘুষি তারা ব্যাটকে নক আউট করার চেষ্টা করে। ঠিক তখনই দূর থেকে গোলাগুলি আর চিৎকার। প্রাইভেট রেস্কিউ টিম এসে পড়ে। তারা তীব্র আগুন ধরিয়ে সন্ত্রাসী বন্দুকবাজদের ওপর হামলা করে। দীর্ঘ গোলাগুলির পর অনেক সন্ত্রাসী নিহত হয় এবং অবশেষে রেস্কিউ দল ব্যাটকে বাঁচিয়ে নেয়। তাকে দ্রুত বাসে তুলেও চলে। সন্ত্রাসী নেতা দেখেন বহু লোক নিহত, এমনকি তার ছোট ভাইও মারা গেছে। রাগে সে শপথ করে প্রতিশোধ নেবার। তার আদেশ, সব সদস্য তৎপর হয়ে প্রস্তুত হও। প্রাইভেট টিমের ক্যাপ্টেন তখন যাত্রীদের জানায়, আমরা আসলে 5 জনের একটি প্রাইভেট দল, আমরা এখানে শুধু তোমাদের বাঁচাতে এসেছি, সাধারণ রেস্কিউ এখনো পৌঁছাবে না। ব্যাড চাঞ্চল্যগ্রস্ত হয়ে বলে, আমাদের সময় কম, তারা ক্ষণিকেই ফিরে আসবে, আমার একটি পরিকল্পনা আছে। তৎক্ষণাৎ প্লেনের কাছে ফিরে এসে ব্যাড ঘোষণা করে, পাওয়ার ফিরে এসেছে।
প্লেন চালু করা যাবে। আমরা আর রেস্কিউ টিমের ওপর নির্ভর করতে পারি না। সবার দ্রুত প্লেনে ওঠো, আমরা উড়ে পালাবো। যাত্রীরা ভয়ে আশায় হলেও দ্রুত প্লেনে উঠতে শুরু করে, কারণ আর কোনো বিকল্প নেই। ব্যাট যাত্রীদের বলে রেস্কিউ পৌঁছাতে দেরি হবে, এখানে থাকলে সন্ত্রাসীরা সবাইকে মেরে ফেলবে। তাই সবাই দ্রুত প্লেনে উঠে বসো। আর ব্যাট শেষবারের মতো সব সিস্টেম চেক করতে থাকে। প্রাইভেট টিম সম্ভাব্য আক্রমণের জন্য বন্দুক হাতে প্রস্তুত। হঠাৎ সন্ত্রাসীরা আবারও আক্রমণ চালায়। দুই দিকেই গুলি শুরু হয়, তবে প্রাইভেট টিমের শক্তিশালী অস্ত্রের জোরে বহু সন্ত্রাসী মারা পড়ে। গোলাগুলির মাঝেও ব্যাট টিম লিডারকে বলে 5 মিনিটের মধ্যে প্লেন স্টার্ট করব, সবাই প্রস্তুত থাকো। তারপর সে টনির কাছে গিয়ে কৃতজ্ঞতা জানায়, এত বিপদে থেকেও পাশে থাকার জন্য ধন্যবাদ। ব্যাট গুলির আড়াল নিয়ে ককপিটে যায় এবং কো পাইলটের সাথে প্লেন চালু করতে লাগে। এদিকে টনির গুলি শেষ হয়ে যায়। নতুন গুলি খুঁজতে গিয়ে ব্যাগ খুলতে সে দেখতে পায় ভর্তি টাকার ব্যাগ, কিন্তু সে টাকা ফেলে রেখে আরেক ব্যাগ থেকে গুলি নিয়ে আবারও যুদ্ধে নামে। ব্যাট প্লেনের নাক ঘুরিয়ে রানওয়ের দিকে নেয়, আর সৈন্যরা একে একে প্লেনে ওঠে। টনি তাদের কভার ফায়ার দেয়। এদিকে রেডিও পুনরায় চালু হলে কোম্পানির মালিক নিরাপদ একটি এয়ারপোর্টের লোকেশন জানিয়ে দেয়। সবাই প্লেনে উঠে পড়ে, কিন্তু টনি ওঠে না। সেভাবে প্লেনে গেলে পুলিশ তাকে ফের জেলে নেবে, তাই টাকার ব্যাগ হাতে পালানোর সিদ্ধান্ত নেয়। সন্ত্রাসী লিডার তার লোকদের মরতে দেখে উন্মাদ হয়ে যায়। সে রকেট লঞ্চার তুলে প্লেন উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নেয়। ঠিক সেই মুহূর্তে টনি তাকে দেখে ফেলে এবং লক্ষ্যভেদী গুলিতে তাকে মেরে ফেলে, সবাইকে নিশ্চিত মৃত্যু থেকে বাঁচায়। ব্যাট দূর থেকে সব দেখে, টনির প্রতি গর্ব অনুভব করে। অবশেষে ব্যাট প্লেন উড়াতে সমর্থ হয়। টনি দূর থেকে খুশি হয়ে তাকিয়ে থাকে এবং টাকা নিয়ে জঙ্গলের ভিতরে অদৃশ্য হয়। ব্যাট প্লেনকে নিরাপদ জায়গায় দিকে চালায়, কিন্তু পথে আবারও ইঞ্জিনে আগুন ধরে এবং প্লেন নিয়ন্ত্রণহীন হয়ে নামতে থাকে। ব্যাট দ্রুত ইমার্জেন্সি সিস্টেম চালু করে, অত্যন্ত সতর্কভাবে প্লেন নামানোর চেষ্টা করে। অতি দুর্দান্ত ল্যান্ডিংয়ের মাধ্যমে ব্যাট প্লেনকে রানওয়ে ছুঁয়ে দেয়। যাত্রীরা বেঁচে যায়, সবাই স্বস্তির শ্বাস ফেলে। ব্যাট তার প্রতিশ্রুতি রক্ষা করে শেষ পর্যন্ত সবাইকে জীবিত ফিরিয়ে আনে। ব্যাট এবং তার সহকারী কো পাইলট সবই খুশি হয়ে যায়। এদিকে প্লেন কোম্পানির মালিক এবং তার টিমও অত্যন্ত খুশি ছিল। এখন ব্রেড যাত্রীদের অবস্থা দেখার জন্য পেছনের দিকে যায়। সেখানে গিয়ে সে দেখে সব যাত্রী নিরাপদে রয়েছে এবং এটা দেখে তার মনে গভীর স্বস্তি চলে আসে। সেখানকার সব যাত্রী দাঁড়িয়ে ব্রেডের জন্য করতালি দিতে শুরু করে এবং তাকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণের মধ্যেই তাদের জন্য রেস্কিউ টিমও এসে যায়, যেটা দেখে যাত্রীরা আরও খুশি হয়ে ওঠে। এখানে ব্যাট সব যাত্রীকে রেস্কিউ টিমের সাথে পাঠিয়ে দেয় এবং অবশেষে ক্যাপ্টেন ব্যাট প্লেনের সিঁড়িতে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে, তার মেয়ের সাথে ফোনে কথা বলে। এভাবেই এই গল্পটি শেষ হয়ে যায়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন।